সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তারুণ্যের কৃষি বিষয়ক যে অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো। আজকের যে বিষয় আমাদের ফসলের বাজার ব্যবস্থাপনা ও তরুণদের সম্পৃক্ততা, অর্থাৎ এই বিষয়গুলোতে তরুণদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আছি আপনাদের সাথে। একই সাথে আমাদের দুজন শিক্ষার্থী যারা এই আলোচনাটাকে সমৃদ্ধ করবেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাইম কাফি এবং হাবিবা সুলতানা বৃষ্টি আছেন আমাদের সাথে। আমরা সকলেই জানি যে বাংলাদেশের কৃষি এখন বিশ্বের অন্যতম রোল মডেল। ধান, পাট, আলু, ভুট্টা, বিভিন্ন সবজি সহ বিভিন্ন কৃষি পণ্যের বৈশ্বিক উৎপাদন তালিকায় বাংলাদেশের অবস্থান এখন প্রথম সারিতে। অধিকাংশ কৃষি পণ্যই দেশীয় চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির মতো অবস্থানে আছে। প্রয়োজন এখন একটি শক্তিশালী কৃষি বিপণন অর্থাৎ বাজার ব্যবস্থাপনা। আজকে এই বিষয়গুলো নিয়ে প্রথমে যদি আমি কাফিকে সম্পৃক্ততা করতে চাই যে এই যে বর্তমানে যে বাংলাদেশের বাজার ব্যবস্থাপনা, এই জায়গাগুলোর কি কি সমস্যা বা কি কি চ্যালেঞ্জগুলি আপনি দেখছেন? দেখুন, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বাজার ব্যবস্থাপনায় সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হলো যে আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। আপনি কিন্তু দেখে থাকবেন যে ইদানিং যে সময়টা দেখা যাচ্ছে, অনেক কৃষক রাগ করে তার ফুলকপি নষ্ট করে ফেলছে। যে কৃষক তার শ্রম সাধনা দিয়ে এই যে সবজিগুলো করছে, এই যে তার এই ফসল নষ্ট করে, এটা আসলে কত বড় বেদনাদায়ক সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। তো এই জায়গায় বাজার ব্যবস্থাপনায় সবচেয়ে যে জায়গাটা দেখা যায় সেটা হচ্ছে যে মৌসুমের যে ফসলগুলো হয়, এই ফসলের দামটা অনেক কমে যায়, যার কারণে কৃষকরা কিন্তু এই নিরুৎসাহিত হচ্ছে। আর এই দাম কমার পেছনে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে মৌসুমে কিন্তু আপনি যে কোনো ফসলের অনেক বেশি পর্যাপ্ততা পেয়ে যান, ওই অনুযায়ী কিন্তু ক্রেতা নেই। অর্থাৎ আপনি যদি এই ফসলগুলোকে সংরক্ষণ করতে পারতেন, আপনার কোল্ড স্টোরেজটা যদি পর্যাপ্ত থাকতো, তাহলে কিন্তু আপনি কৃষকদের আজকের হালটা দেখতে হতো না। এবং বাজার ব্যবস্থাপনা আমার কাছে যেটা মনে হয়েছে যে বাজার ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি সমস্যাটা হলো এই যে আমাদের কোল্ড স্টোরেজ সিস্টেমটা পর্যাপ্ত পরিমাণে না থাকা। এবং যদি আপনি পোস্ট হারভেস্ট লসটা দেখেন, সেটা প্রায় 20 থেকে 44% হয়ে যায়। এবং এটার যদি বাজার মূল্য ধরি, প্রায় $2.4 বিলিয়ন। অর্থাৎ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে এই যে পোস্ট হারভেস্ট লসটা। তাহলে মূল বিষয় যেটি আপনি বলছিলেন যে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, এবং এই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার যে কারণটি যে ফসল সংরক্ষণের তার সুব্যবস্থাপনা নেই, এবং আরেকটি হলো যে অন্যতম একটি বিষয় যে পোস্ট হারভেস্ট লস। আমি এবারে যদি আসি যে হাবিবা সুলতানা বৃষ্টি আপনার কাছে, যে এই যে কৃষকরা যে ন্যায্য মূল্য পাচ্ছে না, তাদের এই যে আপনি কোন কোন বিষয়গুলিকে প্রধান কারণ বা কেন আপনি মনে করবেন যে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, এই জায়গাটার আপনার অভিমত? আমরা আমাদের বাংলাদেশ জন্মের পর থেকেই জেনে থাকি যে এটি একটি কৃষি নির্ভর দেশ, এবং এই দেশের যে মূল চালিকা শক্তি সেটি হচ্ছে আমাদের কৃষক ভাই বোনেরা। কিন্তু আমাদের খুবই দুঃখের বিষয় যে আমরা আমাদের যে কৃষক ভাই বোনেরা আছে তাদের সেই সঠিক ভ্যালুটা বা তাদের সেই মূল্যটা আমরা তাদেরকে দিতে পারছি না। তার জন্য কিন্তু দায়বদ্ধতা প্রত্যেকেই। এই যে দেখুন, আমাদের একজন বক্তা বলে গিয়েলেন যে আমরা আমাদের কোল্ড স্টোরেজের যে ব্যবস্থাটা বা আমাদের সংরক্ষণ পদ্ধতিটা সেটি আমরা তাদেরকে দিতে পারছি না। আমরা দেখে থাকি আমাদের যে শীতকালীন মৌসুমটাই এটা প্রচুর পরিমাণে আমরা সবজি চাষ করে থাকি। এরকম আমরা দেখে থাকি যে বগুড়া বা জয়পুরহাট অঞ্চলে প্রচুর পরিমাণে আলুর চাষ হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে যখন আমাদের মৌসুমটি চলে যায় তখন আমাদের কিন্তু এই আলু সেটি একটি আমাদের যখন নিত্য প্রয়োজনীয় আমাদের একটি পণ্য, কিন্তু তার দাম আমরা দেখি প্রচুর পরিমাণে আকাশচুম্বী হয়ে যায়। এ পর্যায়ে আমরা এবছরও সেই ঘটনাটি দেখেছি। তো আমি যখন একজন কৃষকের সাথে কথা বলেছি, তারা তখন বললেন যে সে একটি ফসল, তার ধান লাগানোর সময় ছিল, কিন্তু সে আগে ধানটা না লাগিয়ে আলুটি চাষ করেছিলেন। কেন? সে ভেবেছিলেন যে ভালো দাম পাবেন, কিন্তু পরবর্তীতে আগের দিন 3,000 টাকা মন ছিল, পরের দিন যখন সে আলুটা বিক্রি করতে যায় তখন সেটি অর্ধেকে নেমে আসে, এবং তার যেই কস্ট এবং সে যে ধানটা চাষ না করে আলুটা চাষ করলেন সেই দামটা তিনি নির্ধারণ করতে পারেন নাই। এটার আসলে কি সমস্যা? উনি আসলে তথ্যের যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে জানতেন না। পরের দিনে যে দামটা, যে দামের যে ফোরকাস্টিং, সেই বিষয়টাতে যে বাজার ব্যবস্থাপনার জায়গাটায় আমাদের আসলে উন্নতি করবার একটি সুযোগ রয়েছে, এবং সে জায়গাটিতে যদি আমরা নজর দিই তাহলে হয়তো আমরা আমাদের কৃষক ভাইদের যে জায়গাটিতে তাদেরকে হেল্প করবার যে জায়গাটি, সে জায়গাটিতে হয়তো আমরা উন্নতি করতে পারবো। আমি কাইম কাফির কাছে আবারও জানতে চাই যে এই যে ব্যবস্থার পনাটির অভাবে আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, সে জায়গাটিতে যে সরকারি ও বেসরকারি খাতের যে কি কি জায়গা রয়েছে বা জায়গা উন্নতি করলে যে আমাদের কৃষকরা বেনিফিটেড হবে বলে আপনি মনে করছেন? জি দেখুন, প্রথমত আমি যে কোল্ড স্টোরেজের কথাটা বলছিলাম, আমি যদি বলি বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য মতে তাদের মাত্র বাংলাদেশে 429টা কোল্ড স্টোরেজ রয়েছে, যেটার 95%ই আলু সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর বাদবাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে মরিচ, আদা, রসুন, এই জাতীয় যে পণ্যগুলো রয়েছে এগুলো সংরক্ষণে। কিন্তু আপনি দেখুন, ধরুন টমেটো যখন মৌসুমে, শীতকালীন মৌসুম, তখন কিন্তু এটা মাত্র 2 থেকে 5 টাকা কেজি করে
কৃষক বিক্রি করছে, কিন্তু অনেক সময় আপনি দেখা যায় যখন যে গরুকেও কৃষক হ্যাঁ গরুকে খাওয়াই দিচ্ছে, Right. এবং সেই টমেটো আপনি যখন হচ্ছে যে অফ সিজনটাই আসে তখন কিন্তু সেটা 100 টাকা 120 টাকা কেজি কিনছেন। ঢাকা শহরে 150 টাকা পর্যন্ত হ্যাঁ, ঢাকা শহরে 150 টাকা পর্যন্ত চলে যায়, আমাদেরকে কিনতে হয়। তো এই জায়গা থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের কোল্ড স্টোরেজের পর্যাপ্তটা বাড়াতে হবে। এই জায়গায় সরকারি বেসরকারি উদ্যোগটা নিতে হবে। এবং আরেকটা যে বিষয় করতে হবে সেটা হলো যে আপনি এই যে প্রোডাক্টগুলো, এগুলোর কিন্তু আপনি যেমন টমেটো থেকে আপনি কেচাপ, সস বানাতে পারেন, অর্থাৎ ভ্যালু এডিশন যখন আপনি এই প্রোডাক্টগুলোতে করতে পারবেন তখন কিন্তু কৃষকরাও ন্যায্য মূল্য পাবে, এবং এই যে আমাদের লস, পোস্ট হারভেস্ট লসটা, এটাও কিন্তু আমরা কমিয়ে আনতে আমি পারবো। এখানে একটা ছোট অ্যাড জি, করতে চাই যে আমাদের যে সংরক্ষণাগার বা হিমায়তগারগুলোর কথা বলছে, এখানে কিন্তু আমরা একটা বড় সমস্যা দেখতে পাই। সেটি হচ্ছে আমাদের দেশে যারা কৃষক আছে তারা মেইনলি মার্জিনাল কৃষক হয়ে থাকে, কিন্তু আসলে যারা সংরক্ষণ করে তারা হচ্ছে বড় বড় ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীরা আসলে কি করে দেখেন, তাদের কাছে তো মানে টাকার একটা বড় কি জায়গা থাকে, কিন্তু আমাদের কৃষকের হাতে সেই টাকাটা থাকে না। তারা হয়তো দেখা গেছে যে ধার করে বা লোন নিয়ে অথবা বাকি রেখে তারা ফসলটা চাষ করে, এবং পরবর্তীতে তাদের আসলে কোনো ধরনের মানে দায়বদ্ধতা থাকে, তারা চাইলেও সংরক্ষণের জায়গায় অত বেশি যেতে পারে না এবং তাদেরকে ফসলটা বিক্রি করতে হয়, বাধ্য থাকে তারা। মানে তারা ওই ব্যবসায়ীদের কাছে একটা নির্দিষ্ট মূল্যে তাদের পণ্যটিকে বিক্রি এবং করতে হবে। নিজেরা যখন 500 টাকা মনে বিক্রি করছে, বাট নিজেরা যখন কিনতে যাচ্ছে তারা সেই 4000 টাকা মনে আবার সেই আলুটা কিনছে। আলু বীজটা তখন তাদেরকে কিনতে হচ্ছে। আপনি ঠিকই বলছিলেন। তাহলে এই জায়গাটিতে যে আসলে আমাদের এইরকম প্রথমত যে সরকারিভাবে কোল্ড স্টোরেজের বিভিন্ন যদি ব্যবস্থা থাকে, সেখানে শুধুমাত্র যে এরকম আলু না, আলু সহ আরো যে অন্যান্য সবজি আছে বা আমাদের যে সিজনাল ফলগুলো রয়েছে, আপনি দেখেন যে এই যে আনারস বা কাঁঠাল সিজনগুলিতে আমরা মানে এগুলি কত নিম্ন টাকায় আমাদের কৃষকরা, অর্থাৎ আমাদের খুব লো প্রাইসে কৃষকরা কিন্তু বিক্রি করতে বাধ্য হচ্ছে। তো সে জায়গাটাতে যদি আমরা কোল্ড স্টোরেজের ব্যবস্থা করতে পারি, এবং একই সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু কায়েম কাফি বলেছেন যে ভ্যালু এডিশন, আমরা যদি আমাদের কৃষি পণ্যগুলিকে, অর্থাৎ আজকে যে আমাদের যে প্রচুর পরিমাণে আমাদের দেশে আনারস হয় বা কাঁঠালের সময় প্রচুর কাঁঠাল দেখতে পাই, এগুলিকে যদি আপনি থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো এরকম ভ্যালু এডিশন করে যদি আজকে এই রকম নানান প্রোডাক্ট তৈরি করতে পারি, এই আনারস বা যেমন হচ্ছে কাঁঠালের চিপস, জি একটা বহুল প্রচলিত, এবং থাইল্যান্ডে বিশেষ করে যে এটা একটা তারা ভ্যালু এডিশন করে কিন্তু তারা একটা অর্থনৈতিক জায়গা কিন্তু সমৃদ্ধ হচ্ছে। তো সে জায়গাটিতে যদি আমি আবারও আসি যে কায়েম কাফি আপনার কাছে, যে এই যে তরুণ উদ্যোক্তাদেরকে কিভাবে এই কৃষি পণ্যের এই যে বাজার ব্যবস্থাপনাটির কথা যেটি বলছিলেন আপনি, বা এই যে ফসলের যে বাজার ব্যবস্থাপনার বিষয়টি, সেখানে তরুণ প্রজন্মরা বা তরুণরা কিভাবে ভূমিকা রাখতে পারে? দেখুন, যে ফুলকপি কৃষক বা বাঁধাকপি কৃষক 2 টাকা করে পার পিস বিক্রি করছেন, সেটা আমি ভোক্তা পর্যায়ে ঢাকায় এসে 30 টাকা করে কিনছি। অর্থাৎ মাঝে এই যে 28 টাকার মতো একটা গ্যাপ, এটা কেন তৈরি হচ্ছে? এখানে হচ্ছে বিভিন্ন সিন্ডিকেট গুলো রয়েছে। এক্ষেত্রে আপনাকে একটা মনিটরিং ব্যবস্থা রাখতে হবে, যাতে একদম প্রডিউসার লেভেল থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে সবার মাঝে যে একটা কম্বিনেশন থাকে, এবং প্রফিট মার্জিনটা যাতে মাঝের যারা মধ্যস্বত্বী ভোগী আছে তাদের কাছে যাতে অনেক বেশি না হয়, আবার আমাদের যারা প্রডিউসার রয়েছে তারাও যাতে এই ক্ষতির সম্মুখীন না হয়ে লাভবান হয়। অর্থাৎ আপনাকে সরকারি বেসরকারি ভাবে একটা মনিটরিং সিস্টেমের ভিতরে আনতে হবে, যে জায়গায় পণ্যের মূল্যটা যাতে মনিটর করা যায়। এক্ষেত্রে তরুণরা একটা কাজ করতে পারে, সেটা হলো যে একদম প্রান্তিক পর্যায়ে কৃষকদের থেকে কিন্তু তারা এই পণ্যটা কিনে আনতে পারে। আমি হাবিবা সুলতানা বৃষ্টি আপনার কাছে জানতে চাই যে এই যে ফসলের অপচয় রোধ করবার জন্য আমাদের এই যে সাপ্লাই চেইন যে ব্যবস্থাপনাটি আছে, তো সেখানে আর কি কি নীতিমালা করলে আমরা এই জায়গাটিতে আর উন্নতি করতে পারি বলে আপনি মনে করছেন? জি, দেখুন, বর্তমানে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছি সেটাতে কিন্তু আমাদের একটি বড় অংশ আমাদের তরুণদের অবদান ছিল, এবং আমাদের তরুণরা কিন্তু বর্তমানে সকল সমস্যাগুলো নিয়ে কথা বলছে, তারা বিভিন্ন ধরনের সংস্কারের দিকে ঝুঁকছে। কিন্তু একটি বড় বিষয় আমার মনে হয় এই জায়গা থেকে আমরা বাদ পড়ে যাচ্ছি, সেটি হচ্ছে আমার দেশের সবচেয়ে বড় যে সেক্টরটি সেটি হচ্ছে কৃষি। তাহলে আমাদের সকলের আগে কিন্তু কৃষির সংস্কার দরকার, কারণ আপনি যদি আপনার জনগণের খাবার জোগাড় করতে না পারেন, আপনার জনগণের জন্য যে খাদ্যের চাহিদাটি পূরণ করতে না পারেন, আসলে আপনার অন্যান্য সকল যে সংস্কারগুলো আছে সেটি কিন্তু তখন টেকসই হবে না। তো আমাদের যে কৃষির সংস্কার আছে সেখানে তরুণদের ভূমিকা হতে পারে, তারা বিভিন্ন ধরনের নীতিমালা নিয়ে কথা বলতে পারে। এই যে আমাদের যে মনিটরিং সেল, সেখানে একজন তরুণকে আমরা কিন্তু রাখতে পারি, কারণ তরুণরা এখন বিভিন্ন ধরনের উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছে। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে সেরকম একটা প্রশিক্ষণের আওতায় এই বিষয়গুলির মধ্যে নিতে পারে, তাহলে কিন্তু আমাদের বাজার ব্যবস্থা, যে ফসলের যে বাজার ব্যবস্থা, সেই জায়গাটাকে কিন্তু আমাদের উন্নতি করবার সুযোগ রয়েছে। আমরা মনে করি যে কৃষিটি রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এবং বাঙালির প্রাণ শক্তির রসদ। এই কারণে কৃষিকে আমরা যত বেশি সমৃদ্ধ করতে পারবো, আমাদের এই তরুণ সমাজ বা আমাদের পুরো জাতি কিন্তু তত বেশি আমরা উন্নতির শিখরে পৌঁছতে পারবো।